হ্যালো স্টুডেন্ট, আমি মানস বেরা, স্টুডিও অ্যাপে গণিত টিচার। তোমরা যারা এখন এসেছো, তোমরা এক্ষুনি প্লে স্টোর থেকে স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নাও এবং স্টুডিও তোমাদের জন্য নিয়ে এসেছে ফার্স্ট আরম্ভ ব্যাচ। এই আরম্ভ ব্যাচটা তোমরা ওই অ্যাপ থেকে এনরোল করে নাও। এই আরম্ভ ব্যাচ এনরোল করার সময় তোমরা আমার এই কোডটা অবশ্যই ইউজ করবে, মানুষ 10। এখানে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, অথবা এই কোডটা ইউজ করবে, এখানে তোমরা 15% ডিসকাউন্ট পেতে পারো। তবে এই ছাড় শুধুমাত্র প্রথম 200 স্টুডেন্টের জন্য। ওকে স্টুডেন্ট, তো অপেক্ষা কিসের, এক্ষুনি যাও, যে এনরোল করে নাও। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11 এর সরলরেখার সেকেন্ড পার্ট বা পার্ট বি, এই পার্ট বি সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এখন নতুন এসেছো, তোমরা স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরো নতুন নতুন ফ্রি ভিডিও পাওয়ার জন্য। স্টুডিও অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, সেখানে তোমরা আরম্ভ ব্যাচটা এনরোল করতে পারবে। স্টার্ট করা যাক আজ ক্লাস 11 এর সরলরেখার পার্ট বি। দেখো স্টুডেন্ট, আজ আমরা সরলরেখার সেকেন্ড পার্ট সম্পর্কে জানবো। দেখো ফার্স্ট পার্টে আমরা সম্পর্কে জেনেছিলাম যে ফার্স্ট পার্টে আমরা কিভাবে কোন সরলরেখার প্রবণতা নির্ণয় করব, দুটো বিন্দুর সাহায্যে কিভাবে সরলরেখার সমীকরণ বের করব, সেগুলো তো একটা আলাদা দিক। এখানে আলাদা দিক আছে যে যদি কোনো ক্ষেত্রে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে সেই ছেদ বিন্দুতে একটা তো কোণ উৎপন্ন হবে, তাহলে সেই কোণটার মান কত হবে, সেই অ্যাঙ্গেলটার মান কত হবে, সেই অ্যাঙ্গেলটা আমরা মান খোঁজার চেষ্টা করব। তা স্টার্ট করা যাক। দেখো দুটো প্রদত্ত সরলরেখার অন্তর্গত হবে, দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করি, যেখানে AB এবং CD সরলরেখা দ্বয়ের সমীকরণ আমাদের জানা রয়েছে। দেখো যে কোনো একটা সরলরেখার সাধারণ আকার y সমান mx প্লাস c, তাহলে y সমান mx প্লাস c আমরা যে কোনো সরলরেখার সাধারণ আকার আমরা শিখেছিলাম আগের অনুশীলনীতে বা ফার্স্ট পার্টে। তাহলে যেহেতু এখানে আমরা দুটো সমীকরণ ধরবো, সেই জন্য আমরা লিখছি y সমান m1x প্লাস c1 এবং y সমান m2x প্লাস c2। এই y সমান m1x প্লাস c1 এটা AB সরলরেখার সমীকরণ, আর y সমান m2x প্লাস c2 এটা হচ্ছে CD সরলরেখার সমীকরণ। দেখো ছবিতে যদি দেখি, এই AB সরলরেখাটা x অক্ষকে ছেদ করেছে m বিন্দুতে এবং CD সরলরেখাটা x অক্ষকে ছেদ করেছে L বিন্দুতে। আমরা জানছিলাম যে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই তার প্রবণতা হবে, তার ট্যানজেন্ট, সেটা আনতি, তার ট্যানজেন্ট যদি নিয়ে নিই তাহলে সেটা তার প্রবণতা হবে। তাহলে দেখো AB সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করেছে, তাহলে AB সরলরেখার আনতি হচ্ছে θ1, এবং তাহলে AB সরলরেখার প্রবণতা কত হবে? AB সরলরেখার প্রবণতা হবে tan θ1, কারণ আনতির যদি আমরা ট্যানজেন্ট নিয়ে নিই তাহলে আমরা প্রবণতা পেয়ে যাব, আর প্রবণতাকে আমরা m দ্বারা প্রকাশ করে থাকি। দেখো আমরা m দ্বারাই প্রকাশ করে রাখবো, কারণ কি? কারণ m হচ্ছে ফেমাস নোটেশন প্রবণতাকে প্রকাশ করার জন্য। একই নিয়মে দেখো CD সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে θ2 কোণ উৎপন্ন করেছে, তাহলে CD সরলরেখার আনতি হচ্ছে θ2, তাহলে ওর প্রবণতা কত হবে? ওর প্রবণতা m2 সমান হবে tan θ2। দেখো AB এবং CD সরলরেখা পরস্পরকে ছেদ করেছে n বিন্দুতে, এবং n বিন্দুতে উৎপন্ন কোণটা কত? θ। আমাদেরকে ওই θ কোণের মান বের করতে হবে। দেখো θ কোণের মান আমরা কিভাবে বের করছি, যে ধরে নিচ্ছি যে সরলরেখা দুটি পরস্পরকে θ কোণে উৎপন্ন করেছে, মধ্যবর্তী কোণটা θ, তাহলে θ এর মান হবে, দেখো হয় θ1 মাইনাস θ2 হবে, অথবা 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2 হবে, যে কোনো একটা হবে। ছবিতে দেখো না,
এটা যদি θ1 হয় তাহলে এদিকটা কত হবে 180 ডিগ্রি মাইনাস θ1। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি থেকে আমরা যদি এই কোণটা মান বের করতে চাই তাহলে 180 ডিগ্রি থেকে 3 এই বাকি দুটো কোণের যোগফল মাইনাস করে নেব, পেয়ে যাব হচ্ছে θ1 মাইনাস θ2। অথবা 180 ডিগ্রি থেকে θ1 মাইনাস θ2 করলে এই অ্যাঙ্গেলটার সাথে সমান হবে, যে কোনো একটা, হয় θ1 মাইনাস θ2 এর সাথে হবে, নাহলে 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2 হবে। তাহলে আমি এই যে কোণটা থিটা, ওই থিটা কোণের আমি ট্যানজেন্ট বের করব। ট্যানজেন্ট দেখো নেক্সট, ওই থিটা কোণের ট্যানজেন্ট যদি বের করে নিই তাহলে উভয় পক্ষে ট্যান নিতে হবে। তাহলে therefore tan থিটা সমান tan θ1 মাইনাস θ2 আসবে, অথবা tan থিটা সমান tan 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2 আসবে, যে কোনো একটা আসবে, কারণ থিটা কোণের মান তো দুটো। আমরা একটু আগে দেখলাম যে থিটা কোণ থিটা ইজ ইকুয়াল টু θ1 মাইনাস θ2 অথবা 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2। তাহলে দেখো এইটা যদি আমরা উভয় পক্ষে ট্যানজেন্ট নিয়ে নিই তাহলে এই লাইনটা আসবে tan থিটা ইজ ইকুয়াল টু tan θ1 মাইনাস θ2। এখানটায় যদি আমরা উভয় পক্ষে ট্যানজেন্ট নিয়ে নিই তাহলে এই লাইনটা আসবে tan থিটা ইজ ইকুয়াল টু tan 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2। এখানটায় যদি আমরা সেই সংযুক্ত কোণের সূত্র লাগাই, সেই 180 ডিগ্রিকে ভাঙি 2 গুণিতক 90 ডিগ্রি ফরম্যাটে, তাহলে আমরা কি পাবো, যেহেতু 2 যুগ্ম সংখ্যা ট্যানটা ট্যানেতেই ফিরে পাবো θ1 মাইনাস θ2। যেহেতু অ্যাঙ্গেলটা আমাদের দ্বিতীয় পাতে চলে যাচ্ছে, অল sin tan cos করলে দ্বিতীয় পাদটা শুধুমাত্র sin এর ঘর, সেই জন্য এটা ঋণাত্মক হবে, মাইনাস tan θ1 মাইনাস θ2। ওকে স্টুডেন্ট, দেখো tan থিটা সমান আমরা কি পেলাম, তাহলে প্লাস θ1 মাইনাস θ2 অথবা মাইনাস θ1 মাইনাস θ2। তাহলে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা, এই দুটো লাইনকে যদি আমরা একসঙ্গে প্রকাশ করে লিখি তাহলে দেখো আমরা কি পাবো, tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস tan θ1 মাইনাস θ2, এটাই পাবো প্লাস মাইনাস। এখানটা আমরা tan θ1 মাইনাস θ2 সূত্রে ভেঙে নিচ্ছি, আমরা গুণিতক কোণের সূত্র অনুসারে ভেঙে নিচ্ছি। নেক্সট লাইনে কি হবে, প্লাস মাইনাস যেমন আছে সেরকম তো লিখতেই হবে, tan a মাইনাস b এর সূত্রে আমরা ভেঙে নিচ্ছি। এটা দেখো tan a মাইনাস b এর সূত্রে ভাঙলে কি হবে, এটা tan a মাইনাস tan b tan a minus tan b whole divided by 1 plus tan a into tan b। তাহলে এটা হবে tan θ1 into tan θ2। এবার দেখো এই যে tan θ1 is equal to m1, কারণ আমরা একটু আগে শিখে রেখেছিলাম যে m1 is equal to tan θ1, এবং m2 is equal to tan θ2। তাহলে দেখো tan θ1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, m1 লিখতে পারবো নেক্সট স্টেপে। তাহলে প্লাস মাইনাস এটা হয়ে যাবে m1 মাইনাস m2 হোল ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। m1 ইনটু m2, তাহলে দেখো এটা tan থিটা মান, তো এটা প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে যদি আমরা এখান থেকে থিটার মানটা বের করতে চাই তাহলে এই ট্যানটা এদিকে আসে ইনভার্স হয়ে যাবে। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো therefore theta is equal to tan inverse
tan inverse bracket plus minus m1 minus m2 whole divided by 1 plus m1 into m2. এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে tan inverse mod of m1 minus m2 whole divided by 1 plus m1 into m2. এটা মডের মধ্যে যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স m1 minus m2 whole divided by m1 plus m2, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, যেখানে m belongs to প্রবণতা। তাই প্রবণতা সম্পর্কে ধারণা ক্লিয়ার, যে দুটো সরলরেখার যদি আমরা প্রবণতা জেনে থাকি তাহলে সেই দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা পেয়ে যাব। নেক্সট, দেখো অন্তর্গত কোণ নির্ণয়ের আরেকটা সূত্র, যদি সরলরেখার সমীকরণগুলো y সমান mx plus c ফরম্যাটে না থেকে a1x plus b1y plus c1 সমান 0 এবং a2x plus b2y plus c2 সমান 0 ফরম্যাটে থাকে, দুটো আলাদা আলাদা সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো সেম একই পদ্ধতি। এখানে সরলরেখার সমীকরণগুলো কি কি আকারে আছে? a1x plus b1y plus c1 সমান 0, এটা এক নম্বর সমীকরণ। a2x plus b2y plus c2 equal to 0, এটা দুই নম্বর সরলরেখার সমীকরণ। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এখানে এক নম্বর সরলরেখার প্রবণতা m1 এবং দুই নম্বর সরলরেখার প্রবণতা হচ্ছে m2। তাহলে m1 সমান কত হবে? দেখো m1 সমান আমরা জানি থিটা tan থিটা 1। তাহলে দেখো এইটাকে যদি y সমান mx plus c ফরম্যাটে প্রকাশ করি, m1 এর মান আসবে মাইনাস a1 whole divided by b1, ওকে, মাইনাস a1 whole divided by b1, এটা হচ্ছে m1 এর মান। m2 এর মান দুই নম্বর সমীকরণ থেকে আসবে, m2 সমান হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা মান কত আসবে? তাহলে দেখো এটা হয় মাইনাস a2 whole divided by b2, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা, যেখানে থিটা 1 এবং থিটা 2 হচ্ছে এক এবং দুই নম্বর সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ দুটি উৎপন্ন করেছে, যেখানে থিটা 1টা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করেছে, থিটা 2টাও x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করেছে, তবে থিটা 1টা হচ্ছে এক নম্বর সরলরেখার জন্য এবং থিটা 2টা হচ্ছে দ্বিতীয় সরলরেখার জন্য, ওকে। নেক্সট, তাহলে দেখো যদি সরলরেখাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, ওই যে দুটো সরলরেখা ছিল a1x plus b1y plus c1 is equal to 0 এবং a2x plus b2y plus c2 is equal to 0, তাহলে ওই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দেখো আমরা পেয়ে যাব tan থিটা সমান প্লাস মাইনাস tan থিটা 1 মাইনাস থিটা 2, ওকে। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভেঙে নিই, দেখো এটাকে যদি আমরা সূত্রে ভেঙে নিই তাহলে কি আসবে? দেখো একই নিয়মে প্লাস এবং মাইনাস, উপরেরটা সূত্র একই ভাবে ভাঙবো, tan a minus tan b, tan a minus tan b, এখানে b বলতে থিটা 2, tan a minus tan b
হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ওকে, তাহলে তো এদের প্রত্যেকেরই আমরা মান বের করে রেখেছি, প্লাস মাইনাস, দেখো একটু আগে আমরা মান বের করে রেখেছিলাম যে tan থিটার মান হচ্ছে মাইনাস a1 বাই b1, আর tan থিটা 2 এর মান হচ্ছে মাইনাস, তাহলে এটা চিহ্ন হয়ে যাবে প্লাস a2 ডিভাইডেড বাই b2, নিচে হবে 1 প্লাস, দেখো এটার মান হচ্ছে মাইনাস a1 বাই b1 গুণিতক tan থিটা 2 মান হচ্ছে মাইনাস a2 বাই b2। দেখো আমি মাইনাস গুলো লিখিনি, কেন লিখিনি? কারণ দেখো এখানেও থাকবে মাইনাস, এখানেও থাকবে মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, যেহেতু প্লাস হয়ে যাবে ওই জন্য আমি মাইনাস চিহ্নগুলো লিখিনি। এবার লসাগুর সাহায্যে যোগ করে নাও, লসাগুর সাহায্যে যোগ করলে আমরা পাবো প্লাস মাইনাস b1 প্লাস মাইনাস a2 b1 মাইনাস a1 b2। ওকে, এবং নিচটাতে হবে b1 b2 প্লাস a1 a2। ওকে, তাহলে দেখো আমরা tan থিটা মান আমরা পেয়ে গেছি এটা, তাহলে থিটা মান কত হবে? থিটা মান হবে ইনভার্স এটা, তাহলে দেখে নিচ্ছি এখানে অতএব tan থিটা সমান শুধু থিটা, tan টা এদিকে চলে আসলে হবে ইনভার্স, tan ইনভার্স প্লাস মাইনাস a2 b1 মাইনাস a1 b2 হোল ডিভাইডেড বাই b1 b2 প্লাস a1 a2। ওকে, তাহলে দেখো যদি সরলরেখার ফরম্যাটটা এরকম আকারে থাকে যে a1x b1y প্লাস c1 is equal to 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 is equal to 0। ঠিক আছে, তাহলে দেখো এই ফরম্যাটে যদি থাকে কোনো সরলরেখার সমীকরণ, তাহলে আমরা সেই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা সমান হচ্ছে tan ইনভার্স প্লাস মাইনাস a2 b1 মাইনাস a1 b2 বাই b1 b2 প্লাস a1 a2, এই ফরম্যাটে লিখে দিতে পারবো। তাহলে একবারে সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ পেয়ে যাব। নেক্সট বলছে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। দুটো সরলরেখা সমান্তরাল কি রকম হবে? তোমরা তো সরলরেখার সমীকরণ সমান্তরাল সরলরেখা জানো যে প্রথম সরলরেখাটা যদি এরকম হয়, দ্বিতীয় সরলরেখাটাকেও ঠিক সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হতে হবে। এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব যে কোনো পজিশনে সমান হবে, তাই এই দুটো সরলরেখাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। এবার দেখো দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, শর্তটা আমাদের জানা প্রয়োজন। দুটো সরলরেখা সমান্তরাল হবে যদি তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়।
তাহলে এখানে দেখো যদি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরে নিই, তাহলে tan থিটা সমান সূত্র কি আছে, প্লাস মাইনাস m1 মাইনাস m2 হোল ডিভাইড বাই m1 হোল ডিভাইড বাই 1 প্লাস m1 গুণিতক m2। এখানে তাহলে কি করতে হবে, থিটা মানটা 0 হতে হবে, কারণ কি এরা এই দুটো সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। যদি ছেদ না করে তাহলে কি মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। আর 0 ডিগ্রি যদি হয় তাহলে tan 0 ডিগ্রি মান তো 0 হয়। তাহলে tan 0 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে এই পুরো ভ্যালুটার মান কত হবে, 0ই হবে। তাহলে আমরা দেখো সমাধানটা করে নিই। m1 minus m2 whole divided by 1 plus m1 মানে m1 হবে one plus m1 into m2 is equal to 0। ওকে, কারণ m1 minus m2 whole divided by m1 গুণিতক m2 সমান হচ্ছে 0। 0 কেন হচ্ছে, কারণ দুটো সমান্তরাল সরলরেখা তো তারা পরস্পরকে ছেদই করবে না। ছেদ যদি না করে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে অথবা 180 ডিগ্রি হবে। দেখো tan 0 ডিগ্রি মানও 0 হয় আর tan 180 ডিগ্রি মানও 0 হয়। ওই জন্য আমরা দেখো এই পুরো ভ্যালুটার মান আমরা 0 ধরে নিলাম। তাহলে আমরা যদি কোণাকুণি মাল্টিপ্লিকেশন করি, বজ্রগুণ করি, তাহলে নেক্সট লাইনে কি পাবো, m1 minus m2 সমান হচ্ছে 0। কারণ কি, কারণ এই যে হর, এই হরটা হচ্ছে ডান দিকে 0 এর সাথে গুণ হয়ে যে 0 হয়ে যাবে। তারপর হবে পাবো আমরা নেক্সট বা m1 সমান m2। m1 সমান m2 এইটাই হচ্ছে শর্ত, দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, সেই দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে m1 সমান m2। যদি m1 সমান m2 হয়ে যায় তাহলে সেই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে, আর যদি না হয় তারা সমান্তরাল হবে না। m1 আর m2 কি, m1 m2 হচ্ছে প্রবণতা, আর প্রবণতা বের করার নিয়ম আমরা একটু আগে শিখেছি। যে কোনো সরলরেখাকে y সমান mx প্লাস c আকারে প্রকাশ করতে পারলেই আমরা প্রবণতা পেয়ে যাব, কারণ x এর সাথে যেই সহগটা গুণ থাকে ওটাই তো m, আর ওটাই হচ্ছে প্রবণতা। তাহলে দেখো উক্ত রেখাদ্বয় সমান্তরাল হবে যদি m1 সমান m2 হয়। আমরা একটু আগে তো বের করে দেখলাম যে m1 সমান m2 হলে তবে সমান্তরাল হচ্ছে। এবার দেখো সরলরেখার সমীকরণগুলো y সমান mx প্লাস c এই ফরম্যাটে যদি না থেকে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 ফরম্যাটে থাকে, তাহলে শর্তটা কি হবে, শর্তটা একই হবে m1 সমান m2। তাহলে আমরা যেহেতু বের করে নিয়েছি m1 সমান m2, তাহলে সুতরাং বলে লিখে নিই, যেহেতু আমরা বের করেছি আমরা m1 সমান m2, তাহলে আমরা লিখে নিচ্ছি m1 সমান m2। দেখো m1 মানে কি, প্রথম সরলরেখার প্রবণতা, আর m2 মানে হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা। দেখো প্রথম সরলরেখার প্রবণতা কত আসবে, এই সরলরেখাটাকে যদি y সমান mx প্লাস c আকারে প্রকাশ করা হয়, m1 এর মান হবে মাইনাস a1 বাই b1, m2 এর মান হবে মাইনাস a2 বাই b2। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করে নিতে পারবো। মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে নেক্সট লাইনটা কিভাবে হবে, নেক্সট লাইনটা গুণ হবে a1 b2 সমান a2 b1, অর্থাৎ আমরা বলতে পারবো তো যে a1 বাই a2 সমান b1 বাই b2।
a1/a2 সমান b1/b2। দেখো a1 ছিল, a2 টাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে a1/a2 হয়ে গেল। ডান দিকে b1 ছিল, বাঁ দিকে b2 টাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে দেখো b1/b2 হয়ে গেল। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1/a2 সমান b1/b2, এটা হলে হবে, অথবা m1 সমান m2 হতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বোঝা গেছে? নেক্সট টপিকে চলে আসি। নেক্সটটা হবে হচ্ছে আমাদের এটা সমান্তরাল হওয়ার শর্ত হলো, এটা হবে আমাদের লম্ব হওয়ার শর্ত। দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। লম্ব সরলরেখা তোমরা তো জানো যে একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়, এইটা একটা সরলরেখা আর এইটা একটা সরলরেখা, সেটা ছেদ করে যদি নিচের দিকেও নেমে যায় কোনো অসুবিধা নেই। দেখো এই সরলরেখাগুলো কিন্তু পরস্পর লম্ব, কারণ কি এই মাঝখানে কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো দুটো সরলরেখার মাঝখানে কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে এবং ছেদ বিন্দুতে কোণটা যদি 90 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে দুটো সরলরেখা কি হবে? পরস্পর লম্ব সরলরেখা হবে, পারপেন্ডিকুলার। তাহলে ওই কথাটা এখানে লেখা আছে, সরলরেখা দুটি কোনটি কোনো অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে যদি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ π/2 হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের সূত্র জানি, এখন tan θ সমান মডুলাস অফ, এটা মডুলাস চিহ্ন, মডুলাস অফ m1 - m2 ডিভাইড বাই 1 + m2, m1 গুণিতক m2, যেখানে θ হচ্ছে সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখানটায় যদি আমরা এই কোণের মানটা কত হবে, এই কোণের মানটা তো π/2 হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। দেখো এখানটায় যদি আমরা 90 ডিগ্রি বসিয়ে দিই, tan 90 ডিগ্রি মান তো আমরা জানি না, কারণ কি tan 90 ডিগ্রি মান আমাদের অসংজ্ঞাত হয়। ক্লাস 10 এ তোমরা যখন ত্রিকোণমিতিতে সব ত্রিকোণমিতিক অনুপাতের গুলোর মান বের করছিলে, sin 30 ডিগ্রি, sin 40 ডিগ্রি, এই 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান যখন বের করছিলে, দেখো সেখানে tan 90 ডিগ্রি মান কিন্তু ছিল না, tan 90 ডিগ্রি মান অসংজ্ঞাত। যেহেতু tan 90 ডিগ্রি মান অসংজ্ঞাত, তাহলে এটাকে আমরা cot 90 ডিগ্রি লিখে নেব, কারণ cot 90 ডিগ্রি মান তো শূন্য হয়। তাহলে নেক্সট লাইনে দেখো আমরা লিখে নিচ্ছি এটাকে tan θ পরিবর্তে আমরা লিখে নিচ্ছি এটাকে cot θ। আমরা cot θ পুট করব না, θ পরিবর্তে আমি লিখে দেব π/2, কারণ দেখো দুটো সরলরেখা পরস্পর মধ্যবর্তী কোণ π/2 হবে, পারপেন্ডিকুলার হওয়া মানে। তাহলে যেহেতু ওই দিকটাকে cot লিখেছি, তাহলে ডান দিকটাকে কি করতে হবে? ডান দিকটাকে হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া করে লিখতে হবে। ব্যস্ত প্রক্রিয়া মিন্স 1 + m1 * m2 টা উপরে, 1 - m1 - m2 টা নিচে। এখানে লিখতে পারবো আমরা m1 - m2। ডান দিকটা ব্যস্ত প্রক্রিয়া করে নিয়েছি, কারণ বাম দিকটাকে যেহেতু আমরা কটের পরিবর্তে tan লিখেছি। দেখো cot 90 ডিগ্রি মান কত হয়? cot 90 ডিগ্রি মান 0 হয়। cot 90 ডিগ্রি মান 0 ইজ ইকুয়াল টু, ডান দিকটা যা আছে তাই বসবে, ডান দিকে তো কোনো পরিবর্তন হবে না, 1 + m1 গুণিতক m2 হোল ডিভাইডেড বাই m1 - m2। তাহলে দেখো আমরা যদি কোণাকুণি বজ্রগুণ করি, এই m1 - m2 টা 0 এর সাথে গুণ হয়েছে 0 হয়ে যাবে। তাহলে কি পাবো? 1 + m1 গুণিতক m2 সমান হচ্ছে 0। নেক্সট লাইনে আমরা পাবো কার মান পাবো? যে 1 + m1 গুণিতক m2 সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা যদি এখান থেকে m1 গুণিতক m2 এর মানটা বের করে নিই, m1 গুণিতক m2, m1 গুণিতক m2 এর মান কত দাঁড়াবে? -1। এটাই হচ্ছে রিলেশন। যদি দুটো সরলরেখার প্রবণতা দ্বয়ের গুণফল -1 হয়ে যায়, দুটো সরলরেখার প্রবণতা দ্বয়ের গুণফল যদি -1 হয়ে যায়, তাহলে সরলরেখা দুই কি হবে? পরস্পর লম্ব হবে। তাহলে আমরা যদি
m1 যদি ab সরলরেখার প্রবণতা হয়, তা আমরা ধরে নিচ্ছি যে ab সরলরেখার প্রবণতা আমরা ভেবে নিচ্ছি যে ab সরলরেখার প্রবণতা m1 এবং cd সরলরেখার প্রবণতা হচ্ছে m2। যেহেতু দেখো সম্পর্কটা এসেছে m1 গুণিতক m2 -1, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ab সরলরেখা হচ্ছে পারপেন্ডিকুলার টু দা cd সরলরেখা। ab আর cd হচ্ছে পরস্পর লম্ব, ab আর cd হচ্ছে পরস্পর লম্ব। তাহলে দেখো দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? ওই দুটো সরলরেখার প্রবণতা দ্বয়ের গুণফল -1 হতেই হবে। যদি -1 হয়ে যায় তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব, আর যদি না হয় তাহলে হবে না। নেক্সট, দেখো সেম একই জিনিস যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হবে যদি সরলরেখার সমীকরণগুলো y সমান mx প্লাস c ফরম্যাটে না থেকে এই ফরম্যাটে থাকে a1x প্লাস b1y প্লাস c1 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান হচ্ছে 0। দেখো প্রথম সরলরেখার প্রবণতা যদি m1 হয়, তাহলে m1 এর মান আমরা একটু আগে বের করা শিখে গেছি যে m1 এর মান হবে মাইনাস a1 বাই b1, আর এবং m2 এর মান হবে মাইনাস a2 হোল ডিভাইডেড বাই b2। এটা হচ্ছে সরলরেখার প্রবণতা, কারণ এই সরলরেখাটাকে যদি y সমান mx প্লাস c ফরম্যাটে প্রকাশ করো, সেখানে x এর যে সহগটা হবে সেই সহগটা হবে মাইনাস a1 বাই b1। একই নিয়মে যদি এটাকে y সমান mx প্লাস c ফরম্যাটে প্রকাশ করার চেষ্টা করি, x এর যে সহগটা পাবো সেটা হচ্ছে মাইনাস a2 বাই b2, a2 বাই b2। a2 by b2। a2 by b2। ওকে, তাহলে দেখো আমরা একটু আগেই তো শিখেছি যে দুটো প্রবণতার গুণফল যদি -1 হয় তার পরস্পর লম্ব হয়। দেখো এখানে m1 আর m2 এর মান জানি, এই ফরম্যাটটায় আমরা বসিয়ে দেব। তাহলে অর্থাৎ m1 গুণিতক m2 সমান হচ্ছে -1। নেক্সট লাইনে দেখো m1 এর মান আমরা বসিয়ে নিয়েছি, m1 এর মান হচ্ছে মাইনাস a1 বাই b1 গুণিতক m2 এর মান হবে মাইনাস a2 বাই b2 is equal to -1। এবার দেখো নেক্সট লাইনে implies that কি বলছে, দেখো আমরা যদি এটা গুণ করে নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস আসবে, উপরে a1 এর সাথে a2 গুণ করলে আমরা পাবো a1 a2 হবে লবটা হোল ডিভাইডেড বাই আমরা গুণফল b1 b2 এই পুরো গুণফলটা পাবো আমরা হর -1। তাহলে দেখো b1 b2 ডান দিকে চলে আসবে, তাহলে আমরা পাচ্ছি a1 a2 is equal to minus b1 into b2। দেখো এই b1 b2 টাকে যদি আমরা পক্ষান্তর করে বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে কি রিলেশন পাবো? রিলেশনটা এইভাবে পাচ্ছি, দেখো a1 a2 প্লাস b1 b2 is equal to 0 পাচ্ছি, কারণ দেখো পক্ষান্তর করলে মাইনাস চিহ্নটা এইদিকে এসে ধনাত্মক চিহ্ন হয়ে যাবে, প্লাস চিহ্ন হয়ে যাবে। তাহলে দেখো এই ফরম্যাটে যদি কোনো ইকুয়েশন থাকে সরলরেখার, সেক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 is equal to 0 যদি চলে আসে, সেক্ষেত্রে আমরা সরলরেখা দুটি পরস্পর লম্ব বলতে পারবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট
নেক্সট নেক্সট জিনিসটা কি দেখো, যে কোন সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে। আমরা এখন এতদূর পর্যন্ত যে যা যতদূর জেনেছি পুরোটাই কি প্রবণতা বেস, প্রবণতাকে বেস করে আমরা সরলরেখার কোণ নির্ণয় করতে শিখেছি। দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে সেই ছেদ বিন্দুতে মধ্যবর্তী কোণ আমরা বের করতে শিখে গেছি। আর কি শিখেছি, যে সরলরেখাগুলো কখন পরস্পর সমান্তরাল হবে, সরলরেখাগুলো কখন পরস্পর লম্ব হবে। এবার হচ্ছে বিবৃতি কি শিখব, কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কিভাবে ধরব। যদি কোন সরলরেখা দেখো x + by + c = 0 এরকম ফরম্যাটে থাকে, তাহলে এই সরলরেখার সঙ্গে সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি রকম হবে, ax + by + k = 0। দেখো কি রকম আসছে, ax + by যেমন ছিল তেমনই বসেছে, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যে k লিখেছি, যেখানে k হচ্ছে ধ্রুবক। ধরে নাও যদি কোনো সরলরেখার সমীকরণ যে 2x + 3y = 6 হয়, 2x কোন একটা সরলরেখার সমীকরণ আমরা ইমাজিন করে নিচ্ছি, 2x + 3y = 6 বা +6 সমান থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে ওর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, 2x + 3y, শুধু 6টা লেখা হবে না, 6 এর পরিবর্তে আমরা কি লিখব, k লিখে 0 ধরে নেব। তাহলে যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে, ওই সরলরেখার যে চলগুলো থাকবে x আর y, ওই চলের সহগগুলো সেম অবস্থায় থাকবে, শুধুমাত্র ধ্রুবক পদটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমি এখানটায় k ধ্রুবক ধরেছি, তোমাদেরকে যে k ধরতে হবে এমন কোনো মানে নেই। তোমরা k এর পরিবর্তে ল্যামডা ধরতে পারো, ডেল্টা ধরতে পারো, বা k1 ধরতে পারো, বা c1 ধরতে পারো, এনিথিং। ঠিক আছে, সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে ধরবে, বিবৃতি 2, এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কিভাবে ধরবে। দেখো একটা সরলরেখা x + by + c = 0 আছে, ওই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ হবে, দেখো যেটা y এর সহগ আছে সেটা হয়ে যাবে x এর সহগ, যেটা x এর সহগ আছে সেটা হয়ে যাবে y এর সহগ, এবং x এবং y চলের মধ্যবর্তী কোণ যদি প্লাস চিহ্ন থাকে সেটা হয়ে যাবে মাইনাস চিহ্ন, এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা হয়ে যাবে প্লাস, মানে চিহ্নের পরিবর্তন হবে এবং সহগেরও পরিবর্তন হবে। x এর সহগ চলে যাবে y এর কাছে, y এর সহগ চলে যাবে x এর কাছে। দেখো এই যে y এর সহগ b, দেখো এটা চলে আসছে x এর সহগের কাছে, আর এখানটা দেখো x এর সহগ a, এই x এর সহগ এটা চলে আসছে দেখো কার কাছে, y এর কাছে। তাহলে দেখো সহগের পরিবর্তন হবে এবং চিহ্নেরও পরিবর্তন হবে, আর ধ্রুবক পদটা তো লেখা হবে না, ধ্রুবক পদটা পরিবর্তে অন্য কোনো ধ্রুবক লেখা হবে, সেটা k হতে পারে, ল্যামডা হতে পারে, c1 হতে পারে, তোমাদের পছন্দ মতো ধ্রুবক। একটা উদাহরণ সহকারে করা যাক, তাহলে পুরো সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই 3x - 4y + 12 = 0 সরলরেখার সমান্তরাল এবং লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমি সমাধান করার চেষ্টা করি, সলভ। দেখো এখানে হচ্ছে সমীকরণটা কি দেয়া রয়েছে, 3x - 4y + 12 = 0। তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, সমান্তরাল সরলরেখার সমীকরণ সমান্তরাল, শুধু সমান্তরাল লিখে নিচ্ছি। তাহলে একটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, এখানটায় 3x - 4y, শুধু 12 লেখা হবে না, 12 পরিবর্তে আমরা একটা ধ্রুবক লিখে নেব k = 0। দেখো ডান দিকে যদি 0 না থেকে 12 থাকতো তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে k লিখে দিতাম। ঠিক আছে, 12 সমান চিহ্নে বাঁ দিকে থাকুক বা ডান দিকেই থাকুক, যেখানেই থাকুক 12 পরিবর্তে k লিখে নেবে। ওকে, এবার লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে কি হবে, দেখো এই যে 3x - 4y + 12 = 0,
ওর লম্ব সরলরেখার সমীকরণে আমরা কি বলেছি যে সহগের পরিবর্তন হবে। দেখো 3x ছিল, ওটা হয়ে যাবে 4x প্লাস 4y ছিল, ওটা হয়ে যাবে 3y প্লাস k সমান হচ্ছে 0। বুঝা গেল? সিম্পল। দুটো সরলরেখা, একটা সরলরেখার অপর লম্ব সরলরেখার সমীকরণ কি পাবো? লম্ব সরলরেখার সমীকরণ হচ্ছে সহগের পরিবর্তন হবে এবং চিহ্নেরও পরিবর্তন হবে। x আর y এর মধ্যবর্তী যে চিহ্নটা আছে ওই চিহ্নেরও পরিবর্তন হবে, তাহলে আমরা লম্ব সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এইটা সমান্তরাল সরলরেখা এবং লম্ব সরলরেখা তোমাদের পার্ট বি সরলরেখাতে প্রতি পদক্ষেপে পাবে। তোমাদের প্রত্যেকটা অঙ্কেতেই তোমাদেরকে মাঝে মাঝে ধরতে হবে, ধরি এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ এইটা, ধরি এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ এইটা। ঠিক আছে, তোমাদেরকে ধরতেই হবে, তাহলে সমান্তরাল সরলরেখা এবং লম্ব সরলরেখাটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে। ওকে, এটা তো ধরলাম। আমাদের কোশ্চেনে যখন হবে তখন এই সরলরেখাটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী বলা থাকবে, যে বিন্দুগামী বলা থাকবে সেখানে x এর পরিবর্তে এবং y এর পরিবর্তে সেই বিন্দু ভুজ এবং কোটি বসিয়ে নেব। বসিয়ে নিলে আমরা k ধ্রুবকের মান পেয়ে যাব। নেক্সট দেখো, যদি একটা সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হয়, তাহলে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো, একটা প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্ব দূরত্ব, দূরত্ব মানে এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, লম্ব দূরত্বই আমরা ধরবো। ওকে স্টুডেন্ট, দেখো কোনো একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বিন্দু থেকে হচ্ছে কোন সরলরেখার সমীকরণ হচ্ছে x প্লাস by প্লাস c সমান 0। সরলরেখার লম্ব দূরত্ব যদি p হয়, তাহলে p টা কার সাথে সমান হবে? প্লাস মাইনাস ax1 প্লাস by1 প্লাস c হোল ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই রুটটা হচ্ছে পুরোটা রুট হবে, হোল রুট ওভার স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে যদি তোমরা প্লাস মাইনাস চিহ্ন না দাও, তোমরা মডুলাস চিহ্ন ব্যবহার করতে পারো। তাহলে মডুলাস এই সূত্রটাই লেখা হবে a x1 প্লাস b y1 প্লাস c হোল ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে স্টুডেন্ট, যে কোনো বিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার একটা ফর্মুলা। এবার দেখো আরেকটা বিষয় আমরা জানবো। দেখো যদি দুটো সরলরেখা পরস্পর ছেদ করে, তাহলে দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে দুটি পরস্পর ছেদি সরলরেখার অন্তর্গত কোণের সমাধিখণ্ডক, অন্তর্গত কোণের সমাধিখণ্ডকের সমীকরণ কি হবে? দেখো ধরে নিচ্ছি আমাদের কাছে দুটো এরকম সরলরেখা আছে, a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এরকম দুটো সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে। আমাদেরকে বলতে বলেছে যে সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণগুলির সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ কি হবে? দেখো a1x প্লাস b1y প্লাস c1 হোল ডিভাইডেড বাই, আমরা এইভাবে লিখবো, এটা হবে পাবো আমরা a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার সমান প্লাস মাইনাস আরেকটা সরলরেখার সমীকরণ যেটা দেওয়া রয়েছে, আরেকটা সরলরেখার সমীকরণ কি দেওয়া রয়েছে? a2x প্লাস b2y প্লাস c2 হোল ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। তাহলে এই সূত্রটাই হচ্ছে যে দুটো পরস্পর ছেদি সরলরেখা